হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোক তড়িৎক্রিয়া সম্পর্কে, যেটা হচ্ছে ইউনিট 7-এ রয়েছে। এবং এর প্রথম পার্টটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি এবং তাতে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটা এখনও দেখে না থাকো তাহলে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা আগে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটিকে বাজিয়ে দিও, কারণ এই চ্যানেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের ভিডিও তোমরা সবসময় পাবে। চলো তাহলে আজকে আমরা আলোক তড়িৎক্রিয়া সম্পর্কে যে মেন টপিক যেগুলো আছে সেগুলো প্রথমে দেখে নিই। আর এটা হতে চলেছে পার্ট 2, ঠিক আছে। এবার তাহলে মেন টপিকের মধ্যে আছে ফটো ইলেকট্রিক এফেক্ট মানে আলোক তড়িৎক্রিয়া, এবং তারপরে আলোক তড়িৎক্রিয়া সম্পর্ক লেনারদের পরীক্ষা, এবং তারপরে আছে স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ, এবং তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল মানে আলোক তড়িৎক্রিয়া সম্বন্ধে যে রয়েছে স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে। এই স্টপিং পোটেনশিয়াল যেটা রয়েছে এবার নির্বিধিভাবে এটাও আলোক তড়িৎক্রিয়া সম্পর্কিত, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আগে কী জেনেছি সেইগুলো একটু ইন্ট্রোডাকশান একটু দেখে নিই, কারণ সেগুলো আমাদের আলোক তড়িৎক্রিয়া লাগবে, যেটা আমরা পার্ট 1-এ পড়েছিলাম। কী পড়েছিলাম? পার্ট 1-এ আমরা পড়েছিলাম যে লাইট বা আলোর দুটো ধর্ম রয়েছে। কী দুটো ধর্ম রয়েছে? একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কণা ধর্ম। তাহলে কী কী ধর্ম রয়েছে? একটা তরঙ্গ ধর্ম আর একটা কণা ধর্ম। এবং এই যে কণা ধর্ম, সেই কণা ধর্মকে আমরা আলোর কণা ধর্মকে কী বলছিলাম? আমরা বলছিলাম ফোটন কণা, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম যে একসঙ্গে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম আলো কিন্তু একসঙ্গে দেখাতে পারে না, মানে দুটো একসঙ্গে পসিবল নয়। তাহলে একটা যখন দেখাবে মানে তরঙ্গ ধর্ম যখন আমরা দেখতে পাবো, মানে কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো পরীক্ষিত হয়েছে, তখন আমরা কণা ধর্মকে দেখতে পাবো না। আর যখন কণা ধর্মকে দেখতে পাবো তখন তরঙ্গ ধর্মকে দেখতে পাবো না, মানে একটা দেখতে পেলে আরেকটা দেখতে পাবো না। সেটা আমরা পুরো ডিটেলসে বলেছি প্রিভিয়াস ভিডিওতে। আর আমরা প্ল্যাঙ্কের সূত্র অনুযায়ী আমরা কি জেনেছি? এই ফোটন বা আলোর কি এনার্জি কী হবে? এনার্জি হবে ইকুয়াল টু এইচ নিউ। এই নিউ যেটা আছে সেই নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, মানে আলোর কম্পাঙ্ক, যে আলো আপাতিত হবে বা যে কোনো কিছু হবে মানে পড়বে আর কি, সেই আলোর কম্পাঙ্ক, ঠিক আছে। এবার এই যে মিউ বা কম্পাঙ্কের মান যত বাড়তে থাকবে তাহলে কী হবে? মিউ বা কম্পাঙ্কের মান যত বাড়বে তত কণা ধর্ম আরও বাড়বে। কেন বাড়বে? আমরা জানি কি কোনো ওয়েভের, যে কোনো ওয়েভের ভেলোসিটি ভি যদি হয়, ভি ইকুয়াল টু কী হয়? তার ফ্রিকুয়েন্সি মানে নিউ এবং তার ওয়েভলেন্থ ল্যামডা হয়। তাহলে আমরা যদি কোনো একটা ওয়েভ কল্পনা করে নিয়ে থাকি, তাহলে সাপোজ এইটা একটা ওয়েভ, ঠিক আছে। এই ওয়েভে এই পিক থেকে এই ওয়েভের পিক মানে এইটা হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্যের, এটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। এবার এই ইকুয়েশান থেকে আমরা কি জানছি? এখান থেকে যদি আমরা মিউ বার করি তাহলে মিউ ইকুয়ালস টু কী হবে? ভেলোসিটি বাই কী হবে? ল্যামডা হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ল্যামডা যদি বাড়ে তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি বা নিউ কী হবে? কমবে। আর ল্যামডা যদি কমে তাহলে কি হবে? মিউ বাড়বে, মানে একটা বাড়লে আর একটাও কমবে। এটা হচ্ছে তোমরা এখান থেকে বুঝতে পারছো। তাহলে যদি ল্যামডা অনেকটা বড় হয় তাহলে কি হবে? তাহলে নিউ কমবে, মানে অনেক বড় বড় ওয়েভলেন্থ পাওয়া যাবে, মানে ল্যামডা অনেক বড় বড় হবে। এবং ল্যামডা যদি ছোট হয় তাহলে মিউ কি হবে? মিউ বাড়বে। তার যদি বাড়ে, এটা ছোট হচ্ছে মানে এটা মিউটা বেড়ে যাচ্ছে। আর মিউ বেড়ে যাওয়া মানে কি? কোনো একটা ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে সেই রকম ওয়েভটা কীরকম পার্টিকেলের মতো বিহেভিয়ার করে, কারণ তার এরকম ছোটো 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 এরকমভাবে ওয়েভলেন্থ হয়। এই দুটো ওয়েভের মধ্যে যে ওয়েভলেন্থ খুবই ছোট হয়ে যাচ্ছে, তখন কি হবে? তখন এটা পার্টিকেলের মতো বিহেভিয়ার করে, ক্ষুদ্র পার্টিকেলের মতো তোমরা দেখতেই পেলে। তোমরা দেখতে পাচ্ছ মানে একটা এক্সাম্পল আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিনে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এর মাধ্যমে তোমরা দেখে না কীরকমভাবে পার্টিকেলের মতো বিহেভিয়ারটা করে, এরকম ছোটো হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা মেন টপিকে চলে আসি, আলোক তড়িৎক্রিয়া। সো আইনস্টাইনের যে আলোক তড়িৎক্রিয়া সম্পর্কে যে রিলেশন সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখে নিই একটা ধাতব পাত রয়েছে। কি রয়েছে? একটা ধাতব তল বা পাত রয়েছে। সেই ধাতব পাতের মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে ফ্রি ইলেকট্রন। আমরা কি জানি? ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে বা ধাতব পাতের মধ্যে ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো কি করছে এখানে? যখন ইকুয়াল টু এইচ মিউ কার এনার্জি বা শক্তি কার? এটা হচ্ছে ফোটন বা
আলোর যে কণা, ফোটন কণার শক্তি আমরা একটু আগেই দেখে নিলাম ইন্ট্রোডাকশানে, আগের ভিডিওতেও বলেছি। এবং এই যে কণা যখন ফোটন এসে এই ধাতুর ওপর পড়ছে, তাহলে ফোটনের যখন ধাতুর ওপর পড়ছে তখন ফোটন কী করে, ফোটন কণা রূপে কাজ করছে। তার ফ্রিকোয়েন্সি যত বাড়বে আরও মানে স্ট্রং কণা, মানে কি আরও কণা ধর্ম বেড়ে গিয়ে আরও এনার্জিও বেড়ে যাবে। তাহলে কি এখানে মিউ বাড়লে কী হবে, এনার্জি ইটাও বেড়ে যাবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আরও বেশি কণা ধর্ম প্রকাশ করবে। মানে ফোটন কণা রূপে এসে যখন এই ধাতব তলের ওপর পড়ছে তখন আরেকটা অ্যাটমিক কণা, মানে কি এখানে যে কণা অ্যাটমিক কণা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনকে ধাক্কা মেরে তাকে নিঃসরণ বা বের করে দেওয়ার চেষ্টা করছে। একটা কণা তো আরেকটা কণাকেই তবে তো বের করে দেওয়ার চেষ্টা করবে, তবেই তো এই ধাতু থেকে নিঃসরণ হবে। যদি একটা কণা আরেকটা কণাকে যদি না ধাক্কা মারে তাহলে কীভাবে হবে। তাই ফোটন হচ্ছে একটা কণা রূপে গিয়ে আরেকটা কণাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। মানে এখানে আরেকটা কণা কোনটা, ইলেকট্রনকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আর ফোটন কি কণা ধর্ম করছে, কারণ ফোটনের কি ফ্রিকোয়েন্সি বেশি আছে। আমরা যে সমস্ত লাইটগুলো দেখি এর মোটামুটি ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেকটাই বেশি থাকে, ভিজিবল যে রেঞ্জ আছে আমরা লাইটে মোটামুটি ফ্রিকোয়েন্সি বেশি থাকে। এর জন্য আর মনে রাখতে হবে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন নিঃসরণের কিন্তু এক একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে। এবার তাহলে আমরা ফোটন কণা এনার্জি এইচ মিউ, আর এইচটা কি হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সেটার মান আমরা আগের ভিডিও দেখে তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে, 6.62 × 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো আইনস্টাইনের এই অটো ইলেকট্রিক এফেক্টের জন্য বা তড়িৎ ক্রিয়ার জন্য যে মতবাদটা দিয়েছিলেন তিনি, যখন এসে পড়বে মানে এই ধাতুর উপর এসে পড়ছে তখন তো ইলেকট্রনকে নিঃসরণ ঘটাচ্ছে, কণার রূপে এসে ফোটন কণা আর একটা কণাকে ধাতু থেকে হরিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ফোটন কণা কিন্তু কণা নয়, কারণ সে এনার্জি সমষ্টি বা প্যাকেট অফ এনার্জি হয়। তোমরা আগের ভিডিওটা ভালো করে আমি বলে দিয়েছি, ভালো করে আগে ভিডিওটা তোমরা দেখে নিও যদি না দেখে থাকো। এবং কি বলছে এখানে আইনস্টাইনের মতবাদ অনুযায়ী, আইনস্টাইন বলছে যে যখন ফোটন কণা বা লাইট যখন ধাতব তলে এসে পড়বে তখন ফোটনের মোট শক্তি, মানে লাইট বা ফোটনের মোট শক্তি যদি দুটো অংশ হয়, একটা অংশ এই একটা অংশ, এই 2 নম্বর অংশ, ঠিক আছে, এই একটা অংশ কি করবে, একটা অংশ ফোটনের একটি অংশ ফোটনের ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণে ব্যয় করবে। তাহলে কি ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত করতে ব্যয় করবে একটা অংশ। তাহলে আমরা কি দেখলাম যে দুটো অংশ হয়েছে, এক অংশ দু অংশ। একটা অংশ কি করবে, ফোটন এসে যখন পড়বে তখন তার ওই শক্তির এক অংশ ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ করে দেবে, মানে ইলেকট্রনকে রিলিভ করে দেবে। এই ধাতু থেকে রিলিভ করার জন্য নিঃসরণ করবে ইলেকট্রনটা, যেহেতু ধাতু থেকে ফোটন নিঃসৃত করে দিচ্ছে ইলেকট্রনকে। এবং এই শক্তিকে আমরা কার্য অপেক্ষক বলি। তাহলে কার্য অপেক্ষকে কি ভালো করে আমরা সংজ্ঞাটাও দেখব। কিন্তু তাহলে কি হলো জিনিসটা, একটা অংশ হচ্ছে ইলেকট্রন নিঃসৃত করতে, সেই শক্তির একটা অংশ ব্যয় হয়ে যাবে আর একটা অংশ পড়ে থাকবে। একটা অংশ যেটা ব্যয় হয়ে যাবে সেটাকে আমরা বলছি কার্য অপেক্ষক, যেটাকে এটা কি ওমেগা নট দিয়ে লেখা হয়। এবং এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ রয়েছে, যে ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট হয়। এটা ওমেগা নট মানে একটা ফ্রিকোয়েন্সি, নিউ নট মানে একটা ফ্রিকোয়েন্সি, তোমরা বুঝতে পারছো, নিউ মানে বলেছি ফ্রিকোয়েন্সি, নিউ নট মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে কী হয়, যে ফ্রিকোয়েন্সিতে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে আলাদা হয়। এবং এটা কী হয়, এটাতে সূচনা কম্পাঙ্ক বলা হয়, যেটা আমরা পরবর্তীকালে পড়বো। চলো দেখছি কি আমরা পুরো ডিটেলসে পড়বো। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে। তাহলে 2 নম্বর কি বলছে, যে একটা অংশ তো ব্যয় হয়ে গেল ইলেকট্রনকে নিঃসরণ করতে, একটা অংশ, আর 2 নম্বর অংশটা কি হচ্ছে, বলছে 2 নম্বর বা বাকি অংশ কি হচ্ছে, নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কি করবে, প্রদান করবে। মানে কি এই যে ধাতব তল ছিল এখান থেকে একটা অংশ কি করছে, ইলেকট্রনকে বের করে দিচ্ছে, আর একটা অংশ কি করছে, সেটা ইলেকট্রনকে বের করে দেওয়ার পরে ইলেকট্রনের যে গতিশক্তি রয়েছে সেই গতিশক্তি প্রদান করছে। নইলে তো ইলেকট্রন শুধু বের হয়ে থাকবে, কিন্তু গতিশক্তিটা কোথা থেকে পাবে, এরমভাবে ধরা হয় যে আর যে বাকি পড়ে থাকলো অংশ সেটা ইলেকট্রনকে এনার্জি দিয়ে তার গতিশক্তিটা বাড়িয়ে দিচ্ছে, এরমভাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে শক্তি সংরক্ষণ অনুযায়ী কি হলো, শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হয়, যে কোনো শক্তি ধ্বংস হতে পারে, যেটুখানি শক্তি অ্যাপ্লাই হয়েছে সেগুলো কোনো না কোনো কাজে নিশ্চয়ই লেগেছে, মানে কোনো না কোনো কাজে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমরা কি ফোটনের শক্তি যদি আর ইলেকট্রনের গতিশক্তি কি হবে, এই যে গতিশক্তি হবে আমরা এরকমভাবে কল্পনা করা হয় 1/2 mv², এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এবার শক্তি সংরক্ষণ অনুযায়ী কী হবে,
মানে কি, ফোটনের শক্তি, ফোটনের যে শক্তি এই ধাতব তলে এসে পড়লো তার একটা অংশ কি, মানে ওমেগা নট, যেটা ধাতু থেকে ইলেকট্রন বার করতে সাহায্য করছে, আর বাকি যে শক্তির অংশ পড়ে আছে সেটা কি করছে, ইলেকট্রনের গতি শক্তি, মানে এই গতি শক্তিটা কী করছে, বাড়িয়ে দিচ্ছে। তাহলে শক্তি কোথায় গেল, কোনো নষ্টই হলো না। একটা হচ্ছে, এটাই তো শক্তি সংরক্ষণ সূত্র, কোনো শক্তি ধ্বংস বা নষ্ট হয় না, কোনো না কোনো কাজে রূপান্তরিত নিশ্চয়ই হয়। ঠিক আছে, তাহলে একটা অংশ কি হলো, ইলেকট্রনকে বার করতে ব্যবহৃত হলো, আর একটা অংশ কি হলো, আর একটা অংশ হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি বাড়িয়ে দিল। তাহলে মোট শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকলো, যতটা শক্তি দিয়েছে ততটাই শক্তি দুটো যোগ করে হয়ে গেল। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। তাহলে ই ইকুয়াস টু আমরা কি আগেই জেনেছি, কি জেনেছি, ইকুয়াস টু এইচ মিউ জেনেছি, ফোটনের শক্তি। তাহলে আমরা ই এর জায়গায় ফোটনের শক্তি আর ইলেকট্রন নিঃসরণের ব্যবহৃত শক্তি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে, আগেও বলে দিয়েছি। এবার দেখো ই ইকুয়াস টু আমরা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি এইচ নিউ, এবং ওমেগা নটটা ওমেগা নট রেখেছি, আর ই মানে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা আমরা হাফ ই সাফিক্স ই, এটা হচ্ছে আমরা হাফ এম বি স্কোয়ার রেখেছি। এবার এইচ মিউ যেমন ছিল থাক। এবার এইটা ওমেগা নট মানে আমরা কি বলেছি, এইচ মিউ নট বলেছি, মনে আছে সবাইয়ের? এই এইচ মিউ নটটা কীভাবে আসছে সেটা আমরা বলবো একটু ভালো করে ডিটেলসে, ঠিক আছে। আর হচ্ছে তারপরে সেটা রেখেছি, এবং তারপরে হাফ এম বি স্কোয়ার ছিল, হাফ এম বি স্কোয়ার রেখেছি। আর এই ইকুয়েশনটাকে 1 নম্বর দিয়ে রেখেছি, কারণ এটা আমাদের একটু দরকার আছে, যেটা দিয়ে আমরা বললাম কার্য অপেক্ষকের সংজ্ঞা টঙ্গা একটু লাগবে, ঠিক আছে। এবার এরপর চলো আমরা দেখে নিই এই 1 নম্বর ইকুয়েশান থেকে যেটা আছে, সেখান থেকে ফ্রম ইকুয়েশান 1 কি, এইচ নিউ ইকুয়াস টু ওমেগা নট প্লাস হাফ এম বি স্কোয়ার। এখান থেকে যখন হচ্ছে হাফ এম বি স্কোয়ার, মানে ইলেকট্রনের গতিশক্তি 0। কখন ইলেকট্রনের গতিশক্তি 0 হবে, যখন শুধু এই ধাতুর মধ্যে শুধুই যখন এসে ফোটন পড়বে, সেই ফোটনে শুধুমাত্র ইলেকট্রনকে শুধু নিঃসরণের ক্ষমতা থাকবে, মানে শুধু ইলেকট্রনকে বের করে দেওয়ার ক্ষমতা থাকবে, মানে যে এনার্জিটা এসে দেবে সেটা সম্পূর্ণ ইলেকট্রনকে শুধু বের করে দেওয়ার ক্ষমতা আছে ধাতু থেকে, মানে নিঃসরণ করে দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করার ক্ষমতা যখন এই এনার্জিটা থাকবে না, পুরোপুরি শুধুমাত্র ইলেকট্রনকে বের করতে লেগে যাবে কাজে। মানে আমরা কি বললাম, দুটো অংশ, একটা অংশ কি করবে, ইলেকট্রনকে বের করতে সাহায্য করবে বা নিঃসরণ করতে, আরেকটা অংশ 2 নম্বর ইলেকট্রনের গতিশক্তি দেবে। কিন্তু এমন শক্তি সে পুরোটাই যদি ইলেকট্রনে নিঃসরণের কাজে লেগে যায়, তখন কি হবে, তার গতিশক্তি প্রদান করতে পারবে না। গতিশক্তি যদি না প্রদান করে তখন গতিশক্তি বাড়াতে পারবে না। তাহলে কি হবে, যে ইলেকট্রনের গতিশক্তি রয়েছে, যেটা বাড়াবে বা যে গতিশক্তিটা, সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ বাড়াতে পারছে না ওই সময়ে। তাহলে কি হবে, এই যে ইকুয়েশানটা কি হবে, এটা যদি 0 হয়ে যায় তখন কি হবে, তখন এইচ মিউ ইকুয়াস টু কী হয়ে যাবে, ওমেগা নট হয়ে যাবে এখানে। তাহলে ওমেগা নটের ভ্যালু তাহলে এইচ ইন্টু নিউ নট। তাহলে এখানে নিউ নট কেন হলো, কারণ এখানে যে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির জন্য বা কম্পাঙ্কের জন্য পুরোপুরি শক্তিটা কি হয়ে যাচ্ছে, শুধু ইলেকট্রন নিঃসরণে লাগছে। মানে যে শক্তিতে, মানে যে কমপক্ষে যে শক্তিতে শুধুমাত্র ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, অ্যাকচুয়ালি বলতে গেলে, তাহলে কমপক্ষে যে শক্তিতে শুধুমাত্র ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, সেই শক্তিটাকে আমরা কার্য অপেক্ষক বলছি। তার থেকে বেশি শক্তি আমার না হলেও ইলেকট্রন নিঃসরণ হবে, ইলেকট্রনের গতিশক্তি বাড়াতে পারুক আর না পারুক, কিন্তু ইলেকট্রন নিঃসরণ হবে। যে শক্তিকে, সেই শক্তিটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে এনার্জি শক্তি, তাহলে সেটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। আর শক্তি মানে কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু কম্পাঙ্ক। আর এখানে যে কম্পাঙ্ক, স্পেশাল কম্পাঙ্ক বা পার্টিকুলার কম্পাঙ্ক যেটা রয়েছে, সেটাকে আমরা বলছি মিউ নট। আর এই কম্পাঙ্ক থেকেই এর থেকে কম কম্পাঙ্ক হলে কিন্তু এখানে ধাতু থেকে ইলেকট্রনকে বার করতে পারবে না, এই কম্পাঙ্কটা লাগবে, তবেই ধাতু থেকে বার হবে। এর থেকে কম হলে ধাতু থেকে বার হতে পারবে না। তাহলে এই কম্পাঙ্ককে বলা হয় প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক, ঠিক আছে। এবার চলো এর একটু ডেফিনেশনটা একটু ভালো করে দেখে নিই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংজ্ঞা হচ্ছে, আলোক তড়িৎক্রিয়া পরীক্ষায় যে ন্যূনতম কম্পাঙ্ক ফোটন আপাদিত হলে, তাহলে কি হলো আমরা দেখে নিই, যে আলোক তড়িৎক্রিয়া পরীক্ষায় যে ন্যূনতম কম্পাঙ্কের ফোটন আপাতিত হলে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, এবং ওই ফোটনের ব্যয়িত শক্তিকে কার্য অপেক্ষক বলে। মানে যে কমপক্ষে ন্যূনতম কম্পাঙ্কের ফোটন আপাতিত হলে তবেই হচ্ছে ইলেকট্রন নিঃসরণ তাকে শুরু হবে, স্টার্ট হবে। মানে ইলেকট্রন যখন এসে পড়বে, ইলেকট্রন নিঃসরণ স্টার্ট হবে যে কমপক্ষে ন্যূনতম ফোটনের শক্তিতে,
সেই শক্তিটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। ওর থেকে বেশি শক্তি হলে কী হবে আমরা জানি, একটা শক্তি হচ্ছে ওই ইলেকট্রনকে নিঃসরণে সাহায্য করবে, আর বাদবাকি কী হবে, বাদবাকি কী হবে পার্ট, সেটা হচ্ছে গতিশক্তি রূপে কাজ করবে কার, ইলেকট্রনে। কিন্তু ওই কমপক্ষে শক্তি হলে তবে ইলেকট্রন নিঃসরণ হবে, ওর থেকে কম হলে আমাদের গতিশক্তি না হলেও ওই ইলেকট্রন নিঃসরণ হবে, কিন্তু ওর থেকে কম শক্তি হলে আমাদের ইলেকট্রন নিঃসরণই হবে না ধাতু থেকে। আর এই ন্যূনতম কম্পাঙ্ককে, এই পুরো শক্তিটাকে কি বলা হচ্ছে, ব্যয়িত শক্তিকে বলা হচ্ছে কার্য অপেক্ষক, এবং এই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। এবার দেখো, এবার যদি ধরা যায়, কি ধরা যায়, এবার যদি ধরা যায় সূচনা কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কর থেকে বেশি, তাহলে কি হবে, আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্ক থেকে বেশি হয় তাহলে নর্মালি যে ইকুয়েশনটা আমরা একটু আগে করেছিলাম সেটাই হবে। কি হবে, যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলে যে এনার্জি হবে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং এইটা একটা হচ্ছে h μ0 হচ্ছে, আর একটা বাদবাকি কী হবে, বাদবাকি গতিশক্তি রূপে কাজ করবে। মানে কি, এই কম্পাঙ্ক থেকে এটা বেশি, তাহলে এনার্জিটাকে কী হবে, h μ0 থেকে বেশি হবে, তাহলে h μ0 যতটা কাজে লাগার দরকার লেগে যাবে, আর বাদবাকি হয়ে যাবে ইলেকট্রনের গতিশক্তি রূপে কাজ করবে। এবার আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু সেপারেটভাবে লিখি গতিশক্তি হিসেবে, তাহলে কি হচ্ছে h μ - h μ0, তাহলে গতিশক্তি কতটা কাজে লাগলো, যতটা এনার্জি ছিল আর যতটা এনার্জি ব্যয় হলো সেটাকে বাদ দিলে তাহলে গতিশক্তি পেয়ে যাচ্ছি। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কতটা কাজে লাগলো, h μ থেকে h μ0কে আমরা যদি বাদ দিই, মানে যেটা কার্য অপেক্ষক, যেটা কার্য করতে ইলেকট্রনকে নিঃসৃত করতে ব্যয়িত হলো, সেটা যদি বাদ দিই পুরো টোটাল এনার্জি থেকে, তাহলে আমরা ইলেকট্রনের গতিশক্তি কতটা ইউজ হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে একটুখানি সেপারেট ফর্মে কমন নিয়ে লিখেছি, আর কোনো কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ। চলো এরপর, আর এখানে কি আইনস্টাইন ইকুয়েশন, এটাই লিখেছি, মানে আইনস্টাইন ইকুয়েশন, ঠিক আছে। এবার দেখো, এবার যদি কার্য অপেক্ষক বা যেটা ছিল আমাদের সূচনা কম্পাঙ্ক কার্য অপেক্ষকের মধ্যে, সেই সূচনা কম্পাঙ্ক যদি যে আলো আপাতিত হলো কোনো ধাতুর ওপর তার থেকে কম হয় তাহলে কি হবে, কোনো ধাতু যে ফোটন আপতিত হলো কোনো ধাতুর ওপর, তার যে কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্ক থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে আমরা যে একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম, দেখো এইটা আমরা কমন নিয়ে দেখলাম, একটু আগে তো দেখলাম, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই ইকুয়েশনটা যেটা দেখলাম, এখানে আমরা যদি লিখি, কি লিখি, আমরা যদি লিখি এখানে এই যে মিউটা, এই নিউটা কি, এই নিউ নটার থেকে ছোট হলে কি হবে, এই পুরো টার্মটা কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, কারণ নিউটা ছোট টার্ম, ছোট থেকে যদি বড়কে আমরা কি করছি, সাবট্রাক্ট বা বিয়োগ করছি, তাহলে কি হবে, এইটা টার্মটা হয়ে যায় নেগেটিভ, ছোট থেকে বড়কে বিয়োগ করলে তো অবশ্যই নেগেটিভ হয়, তাহলে পুরো টার্মটা নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে গেলে এই যে এটা তো কী ছিল, ইলেকট্রনের গতিশক্তি, সেটা পুরোটা ঋণাত্মক হবে। আর ইলেকট্রনের গতিশক্তি কি, ঋণাত্মক হওয়া মানে কি, ইলেকট্রন নিঃসরণ হবে না, মানে গতিশক্তি আমরা দিতেই পারছি না, তার থেকে কি হচ্ছে, মানে বলছে যে এতটা এনার্জি ঋণাত্মক হয়ে আছে, মানে এতটা এনার্জি ধাতুর উপর এখন অ্যাপ্লাই করলে তবে, মানে এটা তো ঋণাত্মক হয়ে আছে, ঋণাত্মক হওয়া মানে কি, জিরো হলে তবে কি ইলেকট্রনের গতিশক্তি কি হবে, কিছু পাওয়া যাবে না, মানে ইলেকট্রনের গতিশক্তি জিরো, মানে এখন এতটা শক্তি প্রদান করলে তবে ইলেকট্রনের শক্তি জিরো হবে, মানে এখন নেগেটিভ আছে, ধরো -2 আছে, আরেকটু আমি +1 করলাম, আর 2 এনার্জি দিলাম, তাহলে কি হলো, -1 হলো, এরকম করতে করতে ফের আবার +1 আমি এনার্জি দিলাম, ঠিক আছে, জুল হয় এনার্জি একক, ঠিক আছে, এবার দিলাম তবেই জিরো হলো, মানে এখন এনার্জি আমি দিয়ে গেলে তবে জিরো হলে মানে ইলেকট্রনের গতিশক্তি কোনো নেই। এর থেকে কী বোঝা যাচ্ছে, ইলেকট্রনের গতিশক্তি নেই, মানে জিরো করতে গেলেও আমাদের এখন এনার্জি দিতে হবে, এবং আরও যদি ইলেকট্রনের গতিশক্তি বাড়ে তাহলে আরও এনার্জি দিতে হবে, মানে এই যে কম্পাঙ্কে কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না, কারণ এখনও কোনো এটা ঋণাত্মক চলে এসছে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে ইলেকট্রনের গতিশক্তিকে জিরো করতে গেলে তাহলে আমাকে আরও এনার্জি এখনও প্রদান করতে হবে, তবে জিরো হবে, আর জিরো হওয়া মানে কি, আমরা একটু আগে কী দেখলাম, তখন কি হলো, = কী হয়ে গেছিলো, সেটা ω0 হয়ে গেছে, সরি নয়, সেটা কি হয়েছিল, সেটা হয়েছিল ω0, যদি জিরো হয়ে যায় তখন ω0 h × μ0 হয়ে গেছে, যেটাকে আমরা কার্য অপেক্ষক বলছিলাম, ঠিক আছে। তাহলে এটা হলে তো ইলেকট্রন নিঃসরণ সবে স্টার্ট হবে, কিন্তু কোনো গতিশক্তি প্রদান করতে পারবে না, কিন্তু এর থেকে কম হলে আমি একটু আগেই বললাম, এই এখন যে কেসটা এসছে এখানে ঋণাত্মক হয়ে গেলে কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না, মানে শূন্য হলে তবে নিঃসরণ শুরু হবে, এখানে লেখাই আছে দেখো, ইলেকট্রন নিঃসরণ শুরু হবে যদি শূন্য হয়, কিন্তু শূন্য হতে গেলে এখন শক্তির প্রয়োজন হবে,
তাই ইলেকট্রন নিঃসরণ হবে না। চলো এবার তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সূত্র যা ছিল তোমরা আইনস্টাইন ইকুয়েশন সব কিছু বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা আলোক তড়িৎকে সম্পর্কে দ্বিতীয় যেটা লেনার্ডের পরীক্ষাটা আমরা দেখবো। তা লেনার্ডের পরীক্ষায় কী ছিল? লেনার্ডের পরীক্ষায় একটা টিউব ছিল। কী টিউব ছিল? এই টিউবের মধ্যে দুটো পাত ছিল, একটা পাত হচ্ছে অ্যানোড আর একটা পার্ট হচ্ছে ক্যাথোড। অ্যানোডটা কী ছিল? ইলেকট্রন সংগ্রাহক, মানে কোনো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারবে। কোনো ইলেকট্রন যদি এর কাছে থাকে, ইলেকট্রনকে টেনে নিয়ে এর কাছে অ্যাকসেপ্ট করে টেনে নেবে। আর এটা ক্যাথোড কী করবে? ক্যাথোড হচ্ছে ইলেকট্রন নিঃসারক, মানে ইলেকট্রন এর থেকে বেরোতে পারবে, মানে ইলেকট্রনও প্রদান করতে পারবে। ও মানে কি ইলেকট্রনের সোর্স অ্যাকচুয়ালি বলতে গেলে, ইলেকট্রনকে প্রদান করতে পারবে। আর এই হচ্ছে ইলেকট্রনকে নিয়ে নিতে পারবে, সংগ্রাহক। আর এটাকে ইমিটার বলছি, আর এটাকে অ্যাকসেপ্টার বা অ্যানোড আর ক্যাথোড আমরা নিয়ে বলবো। তাই অ্যানোডকে আমরা এ দিয়ে লিখেছি, দেখো এখানে এ দিয়ে লিখেছি, আর ক্যাথোডকে সি দিয়ে লিখেছি, ঠিক আছে। আর এইখানে রয়েছে একটা জানালা, এই টিউবটা এমনি বন্ধ রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা রয়েছে জানালা, কি কোয়ার্টজ নির্মিত একটা জানালা, যে জানালার মধ্যে থেকে কি হতে পারে, একবর্ণীয় আলো এসে এখানে পড়তে পারে, ঠিক আছে। আলো না পড়লে তাহলে আলোক তড়িৎকে কীভাবে হবে? তাই আলোক তড়িৎকে পড়তে পারে। আর এই যে ক্যাথোড রয়েছে, এটা আলোক সংবেদী একটা ধাতব পাত রয়েছে, দুটো পাত রয়েছে। এটা হচ্ছে ধাতব পাতটা হচ্ছে আলোক সংবেদী রয়েছে, একটু মনে রেখো, যেহেতু আলো এসে পড়বে, ইলেকট্রন নিঃসরণের জন্য আলোক সংবেদী লাগবে, ঠিক আছে। আর এখানে একটা ভোল্টেজ সোর্স রয়েছে, আর এখানে হচ্ছে অ্যামমিটার, মানে ইলেকট্রন যদি ফ্লো করে কিসে দেখবো আমরা? অ্যামমিটারের সাহায্যে দেখবো যে এখানে কতটা কারেন্ট ফ্লো করছে কি করছে না। অ্যামমিটার আমাদের দরকার। আর এর মধ্যে রয়েছে রিওস্ট্যাট এবং কমিউটেটর। রিওস্ট্যাট দিয়ে আমরা রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে আমরা ভোল্টেজকে বাড়াতে কমাতে পারবো, এবং কমিউটেটর দিয়ে আমরা এই যে অ্যানোড আছে, এই অ্যানোডের পাতটাকে আমরা কখনো পজিটিভ, বেশি পজিটিভ রাখতে পারি, আবার নেগেটিভও করে দিতে পারি, যে কোনো আমরা করতে পারি, মানে চেঞ্জ করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেটা কার সাহায্যে? কমিউটেটারের সাহায্যে আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো ধাতব পাত, মানে অ্যানোড বা ক্যাথোডে কীটাকে বিভব বা পোটেনশিয়ালটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে সি হচ্ছে এখানে তোমরা ক্যাথোড বা ইলেকট্রন নিঃসরক পার্ট, আর এ বা অ্যানোড বা ইলেকট্রন সংগ্রাহক পার্ট, এবং ডব্লিউ কি কোয়ার্টজ নির্মিত উইন্ডো বা জানালা তোমরা বলতে পারো, ঠিক আছে। এবার তাহলে কী হবে? যখন এর ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, কোনো একটা আলো এসে এর মধ্যে পড়েছে, তখন কি হলো? তখন এই ধাতব আলোক সংবেদী পাত থেকে ইলেকট্রন নিঃসরণ স্টার্ট হবে। এবার ইলেকট্রন যখন নিঃসরণ স্টার্ট হবে, তখন এখানে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করা আছে, প্রথম অবস্থায় কি করা হচ্ছে? প্রথম অবস্থায় করা হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ, আর এখানে পজিটিভ। তাহলে পজিটিভ মানে কি? ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে। কেন? ইলেকট্রন নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, মানে ইলেকট্রনকে টানবে বা অ্যাট্রাকশান করবে, ঠিক আছে। তাহলে এইদিকে ইলেকট্রনটা ফ্লো করার চেষ্টা করবে। এখান থেকে যে ইলেকট্রন, যখন লাইট এসে বা ফোটন কণা এসে ধাতব পাতে পড়লো, তখন সেই ধাতব পাত থেকে ইলেকট্রন বেরিয়ে এলো, ঠিক আছে। এই ইলেকট্রন অ্যাকচুয়ালি ধাতব পাত কিন্তু ইলেকট্রনের সোর্স নয়। এই ব্যাটারি থেকে কী হচ্ছে? ফ্লো করে ইলেকট্রন গিয়ে ধাতব পাতে জমা হচ্ছে। যেহেতু ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়াল এখানে লাগানো আছে, তাই ধাতব পাতটা নেগেটিভ রয়েছে। প্রথম অবস্থায় কী বললাম? প্রথম অবস্থায় হচ্ছে মানে অ্যানোড কী আছে? পজিটিভ পোটেনশিয়ালে রয়েছে বা ধনাত্মক বিভবে, এবং সি বা ক্যাথোড হচ্ছে নেগেটিভ পোটেনশিয়ালে রয়েছে। কারণ ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়াল কার সঙ্গে কানেক্টেড রয়েছে প্রথম অবস্থায়? সেটা রয়েছে ক্যাথোডের সঙ্গে, আর পজিটিভ পোটেনশিয়াল রয়েছে অ্যানোডের সঙ্গে। তাই অ্যানোড হচ্ছে পজিটিভ রয়েছে, আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ রয়েছে। আর নেগেটিভ থেকে কী হয়? ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে। আর যখন এই ধাতব পার্টের মধ্যে ব্যাটারি থেকে ইলেকট্রন এসে জমা হয়ে আছে, কিন্তু এর মাঝে তো কোনো কানেকশান নেই, তাহলে যদি ওয়্যার দিয়ে কানেক্ট থাকতো, তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো করে চলে যেত, কিন্তু কোনো কানেকশান এর মধ্যে নেই। তাই যখন লাইট এসে এর মধ্যে পড়লো বা ফোটন কণা এসে পড়লো, তখন কি হলো? তখন এর মধ্য থেকে ওই যে জমা হওয়া ইলেকট্রনগুলো নিঃসরণ করতে শুরু করলো। কে নিঃসরণ করলো? ফোটন কণা এসে নিঃসৃত করতে শুরু করলো। কী দিয়ে? ডব্লিউ নট যে এনার্জি আইনস্টাইন থেকে দেখলাম, মিনিমাম এনার্জি দিয়ে নিঃসরণ শুরু করলো। আর বাকি এনার্জি কী হলো? যদি বেশি এনার্জি থাকে তাহলে সেটা কী হবে? সেটা কাজে লেগে যাবে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এই গতিশক্তি আর মিনিমাম যে কার্য অপেক্ষক দিয়ে ইলেকট্রনকে নিশ্চিত করতে সাহায্য করলো। এই ইলেকট্রন নিশ্চিত ইলেকট্রন এই অ্যানোড পজিটিভ ছিল, যেই এখানে বেরিয়েছে, এই অ্যানোড তাকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে তার দিকে টানতে লাগলো। তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো করে এই দিকে চলে যাবে। তাহলে আমরা একটা ইলেকট্রন ফ্লো হওয়া মানে কি? এই দুটো পাথের মধ্যে কারেন্ট একটা ফ্লো হবে। ইলেকট্রন ফ্লো করা মানে তো কারেন্ট ফ্লো করা, তোমরা বুঝতে পারছো। তাহলে কি হচ্ছে দেখো, ফার্স্ট কেজে আমরা বললাম যে এরমভাবে ইলেকট্রনটা হবে। এবার দেখো কীরকম হবে। এবার আমরা ধরে নিয়েছি ক্যাথোড আর অ্যানোডটা, জাস্ট ছবি এখানে রেখেছি, অত বড় আর সেট আপটা এখানে করছি না, জাস্ট বোঝানোর জন্য। এবার ক্যাথোডের কাছে যেহেতু নেগেটিভ পোটেনশিয়াল পজিটিভ, একটা করে
অপটিক্স বা ফোটন কণা এসে যখন ইলেকট্রনকে নিঃসরণ করবে আমাদের, তখন এখানে কি অনেকগুলো ইলেকট্রন হয়তো নিঃসরণ করে দিচ্ছে। যত বেশি মানে আলোর তীব্রতা যত বেশি হবে, তীব্রতা মানে কি, ফোটন কণার সংখ্যা বেশি হবে, তীব্রতা মানে বেশি সংখ্যক আলো যখন আমরা দেখতে পাই তখন কি ওর মধ্যে ফোটন কণার সংখ্যা বেশি থাকে। আর যত বেশি ফোটন কণা থাকবে এই ধাতু ও পাতে যত বেশি ইলেকট্রনের বের করে দেওয়ার প্রবণতা বেশি হবে, কারণ ইলেকট্রন যত অনেকগুলো এসে যদি ফোটন কণা এসে পড়ে অনেকগুলো ইলেকট্রনকে একসঙ্গে বের করে দেবে। আর অনেকগুলো ইলেকট্রনকে যখন একসঙ্গে বের করতে থাকছে তখন কি হচ্ছে, এখানে বিভব প্রভেদ যদি মোটামুটি পজিটিভ থাকছে কিন্তু অতটা বিভব প্রভেদ না থাকলে তাহলে এখানে জ্যাম সৃষ্টি হবে, যে জ্যামের জন্য কি হবে, কারেন্ট বা ইলেকট্রন নিঃসরণ কম হয়ে যাবে, কারণ এখানে জ্যাম হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন কীভাবে পারে যাবে। তখন আমাদের কি করা দরকার, তখন আমাদের এইখানে বিভব প্রভেদ যদি আরও বাড়িয়ে দিই, আরও বেশি বিভব করে দিই পজিটিভ, তাহলে কী হবে, আরও বেশি সংখ্যক ইলেকট্রনকে এই দিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি হবে। তাহলে প্রথম কেসে কী হচ্ছে, এখানে ধরতে গেলে প্রথমে আমি নর্মাল সেট আপ যেটা বলে এলাম, তারপরে এই কেসে ফার্স্ট কেসে আমরা ধরছি এখান থেকে কী হচ্ছে, এখানে জ্যামের মতো সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই জ্যামের মতো সৃষ্টির জন্য এখানে আমাদের কী করা দরকার, আমাদের পোটেনশিয়ালটা বাড়িয়ে দেওয়া দরকার, নইলে আমাদের একসময় ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কি সেকেন্ড কেসে কী করেছি দেখো, আমরা এখান থেকে এখানে বিভবটাকে বাড়িয়ে দিয়েছি, শুধু প্লাস প্লাস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আরও বেশি বিভব এখানে দেওয়া হয়েছে ধনাত্মক, ঠিক আছে। তাহলে এটা বাড়িয়ে দিয়েছি, তাহলে কী করছে, তখন এই দিকে ইলেকট্রনকে বেশি বিভব দেওয়া মানে কি, বেশি সংখ্যক ইলেকট্রনকে একসঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে যেতে পারছে। তার অ্যাকসেপ্ট করে যখন নিয়ে চলে যেতে পারছে তখন এখানে জ্যামটা অতটা সৃষ্টি হচ্ছে না। আর যত বেশি সংখ্যক ইলেকট্রন যাবে তত কারেন্ট বেশি প্রবাহ। কী করে, আই ইকুয়াল টু কি, চার্জ বাই টাইম, তাই সময়ের সাপেক্ষে কতগুলো চার্জ যাচ্ছে। আর চার্জ মানে কি, চার্জ মানে কি ইকুয়াল টু কি, এন মানে কি, কতগুলো ইলেকট্রন যাচ্ছে, আর ই মানে ইলেকট্রন, তাহলে কতগুলো ইলেকট্রন যাচ্ছে, যত নাম্বার অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের সংখ্যা বাড়বে তত কী হবে, কিউ বাড়বে। আর কিউ বাড়া মানে কি বাড়বে, কিউ বাড়া মানে এখানে কারেন্টটাও বাড়বে। আর এই কারেন্ট বেড়ে যাওয়া মানে কি, যত বেশি সংখ্যক চার্জ প্রবাহিত হবে তত বেশি সংখ্যক কারেন্ট এখান থেকে ফ্লো করবে। তাহলে কি, যত বেশি সংখ্যক ফোটন কণা এসে পড়বে তত বেশি সংখ্যক কী হবে, তত বেশি সংখ্যক কারেন্ট প্রবাহিত হবে বা কারেন্ট ফ্লো করবে। কেন, কারণ তত বেশি সংখ্যক ইলেকট্রন নিঃসৃত হবে এখান থেকে, যত বেশি ফোটন কণা এসে পড়বে তত বেশি ইলেকট্রন নিঃসরণ হবে। কিন্তু তাহলে কারেন্টের ওপর তাহলে কি, কত বেশি ফোটন কণা এসে পড়বে মানে কি, তত বেশি আলো তীব্রতা বেশি হবে, ঠিক আছে। কিন্তু তোমরা দেখো এখানে যে তাহলে প্রবাহ বাড়ছে আর কি, বেশি সংখ্যক ইলেকট্রনে প্রবাহ হচ্ছে, ঠিক আছে। তাহলে আলোর ইনটেনসিটি বেড়ে গেলে তাহলে বেশি সংখ্যক ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, আর এখানে অতটা জ্যাম আর সৃষ্টি হচ্ছে না। এবার তৃতীয় কেসে দেখো কি হচ্ছে, আবার যদি আরও বিভব প্রভেদ, থার্ড কেসে আমরা কি করছি, আরও বিভব প্রভেদ বাড়িয়ে দিচ্ছি। দেখো বিভব প্রভেদ আরও বাড়িয়ে দিলাম, তখন কি হবে, তখন এই যে ধাতব পাত থেকে তো একটা ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, যে যত ফোটন আসবে তার একটা ম্যাক্সিমাম তো লিমিট থাকবে, যে এতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন এখান থেকে নিঃসৃত হতে পারবে। আমরা যদি ধরো অনেক বেশি সংখ্যক ফোটন কণা বা ইনটেনসিটি বাড়িয়ে দিলাম, তাহলে কি একটা প্লেটের মধ্যে যতটা হয়তো খোপ খোপ করে করা আছে, দেখো এর হয়তো 4টে ইলেকট্রন ম্যাক্সিমাম, প্রথম অবস্থাতে একটা ইলেকট্রন নিশ্চিত হচ্ছিল, আরও বেশি 4টে ফোটন হয়তো এসে পড়লো, তা 4টে একসঙ্গে বেরোচ্ছে, এখান থেকে ধর 5টা বেরোতে পারবে না, উদাহরণ হিসেবে আমি বলছি, ঠিক আছে। মানে যতটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন বার করা যায় ততটাই বার হবে, তার থেকে বেশি কী করে হয়। যদি 100টা ফোটন এসে পড়ে তাহলে যদি 50টা ইলেকট্রনের এখানে বার হওয়ার ক্ষমতা থাকে তাহলে 50টাই বার হবে, তাই 100টা কী করে বার হবে, এইটাই হচ্ছে আমি বলতে চাইছি, ঠিক আছে। তা যত বেশি ভোল্টেজ আমরা দিলাম তত কী হচ্ছে, ইলেকট্রনের এখানে জ্যাম আর হচ্ছে না, তত বেশি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে অ্যানোডতে নিয়ে চলে যাচ্ছে, তত বেশি কারেন্ট পাচ্ছি। এবার একটা সময় আসবে কি হবে, এই যে কারেন্টটা এখানে ইলেকট্রন ফ্লো করছে, ইলেকট্রন ফ্লো ম্যাক্সিমাম হবে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ফ্লো করবে, এনই মানে নাম্বার অফ ইলেকট্রন এনটা সবথেকে ম্যাক্সিমাম হবে, তাহলে আমরা কি পাবো, কারেন্টটাও ম্যাক্সিমাম পাবো, কারণ কিউ বাই টি। তাহলে কিউ বাড়লে কি হবে, কারেন্ট মানে আইও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ আমরা চার্জ যখন যাবে তখন ম্যাক্সিমাম ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, আর ম্যাক্সিমাম কারেন্ট হয়ে যাবে, এর ম্যাক্সিমাম মানে কি, এর থেকে আর যত বেশি আরও ফোটন মানে ইনটেনসিটি বাড়াই না কেন, তত আর ইলেকট্রন ওখান থেকে নিশ্চিত হবে না, কারণ ওটা তো ম্যাক্সিমাম। তোমাদের এক্ষুনি বললাম একটা পার্টের মধ্যে যদি 10টা থাকে তাহলে আমরা তো 20টা ইলেকট্রন ওখান থেকে বার হবে না, যদি 100টা ফোটন দিই তাহলে ওই 10টা হবে, আর যদি 500টা ফোটন ওখানে আসে সেখানে ওই 10টাই হবে, যদি আর ম্যাক্সিমাম 10টা,
হয়তো 4টে ফোটন এসে পড়লে হয়তো একটা বেরোচ্ছিল, 10টা ফোটন এসে পড়লে সেই হয়তো 8টা বেরোচ্ছে, বা 20টা ফোটন এসে পড়লে হয়তো 10টা সবই বেরিয়ে গেল, তাহলে ম্যাক্সিমাম। এর থেকে আর বেশি চার্জ ফ্লো এখানে করবে না। তাহলে একটা টাইমে কি হবে, যত বেশি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, একটা ম্যাক্সিমাম ভোল্টেজ এসে যাচ্ছে। সেই ভোল্টেজের পরে আর আমাদের কি হবে, যত বেশি ভোল্টেজ বাড়াই না কেন, সেই কারেন্ট একটা জায়গায় সেট হয়ে যাবে। সেট হয়ে যাবে মানে কি, আর কারেন্ট বাড়বে না, ওই ম্যাক্সিমাম কারেন্টে সেট হয়ে যাবে। যত ভোল্টেজ বাড়াই না কেন, মানে কি হচ্ছে, এখানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে যতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম বেরোনোর কথা সেই কটাই বেরিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট সেই কটাই হচ্ছে। মানে এখানে কি হচ্ছে, আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ভোল্টেজ দেওয়া হয়ে গেছে একটা, সেই ভোল্টেজের প্রভাবে কি হচ্ছে, এখানে যদি 10টা ইলেকট্রন বাড়ানোর ক্ষমতা থাকে, সেই 10টাই বেরিয়ে যাচ্ছে। আমরা যদি এখানে 2 ভোল্ট ফার্স্টে অ্যাপ্লাই করেছিল, হয়তো 10টা ইলেকট্রন নিয়ে এখানে ম্যাক্সিমাম ক্ষমতা আছে, 10টাই বেরিয়ে যাচ্ছে। এবার যদি 5 ভোল্ট আমরা এখানে অ্যাপ্লাই করি, সেই 10টাই তো ইলেকট্রন অ্যাট্রাক্ট করে টেনে নিয়ে যাবে। তাহলে সেই যতগুলো ইলেকট্রন আগেও ফ্লো করছিল, ততগুলো ইলেকট্রন এখনও ফ্লো করছে, তাহলে কারেন্ট কী থাকবে, কারেন্ট সেই একই থাকবে, কারণ সেই আগেও 10টা ফ্লো করছিল, এখনও 10টা ফ্লো করছে। তাহলে একটা ম্যাক্সিমাম টাইম পরে কী হবে, সেইটা স্যাচুরেশনটা কী হবে, একটা স্যাচুরেশন কারেন্ট হয়ে যাবে, মানে ফিক্সড, আর কারেন্ট বাড়বে না, এরকম হতে 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 ফিক্সড হয়ে আছে, লেভেলটা সেম হয়ে আছে, আর বাড়ছে না। একটা টাইমে কী হচ্ছে, হুড়ুর করে বাড়ছিল, তারপর আর ফিক্সড হয়ে গেছে, আর বাড়ছে না। তাহলে এই যে প্রবাহ, এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত প্রবাহ। প্রবাহ মানে এই কারেন্টটাকে, তাহলে তাহলে আমরা যদি সম্পৃক্ত প্রবাহটা ভালো করে দেখি, তাহলে কী হবে, তাহলে কি যে পরে আর কোনো বিভব বাড়ালে প্রবাহ বাড়বে না, কারণ শ্বাসের থেকে আরও যত বিভব বাড়ানো হোক না কেন, ম্যাক্সিমাম ইলেকট্রনের প্রবাহ হবে, তার থেকে বেশি হবে না। ম্যাক্সিমাম স্যাচুরেশন কারেন্ট পাবে, মানে ম্যাক্সিমাম ইলেকট্রনের প্রবাহ হলে ম্যাক্সিমামই কারেন্টই পাবে, তার থেকে আর বেশি কী করে পাবে, আর তো ইলেকট্রন বেরোচ্ছে না। ম্যাক্সিমাম যদি 10টা হয়, তাহলে 10টাই বেরোবে, 20টা তো বেরোবে না। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আগে যত ছিল, 2 ভোল্টের জন্য যত ছিল, 5 ভোল্টের জন্য তত থাকবে, 10 ভোল্টের জন্য ততগুলো ইলেকট্রন বেরোবে, 100 ভোল্ট লাগালে ততগুলো, কিন্তু ঠিক আছে। এর উদাহরণ আমি দিয়ে বোঝালাম তোমাদের। এবার সম্পৃক্ত প্রভাব বা স্যাচুরেশন কারেন্টটা কি, আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় অ্যানোদের ধনাত্মকতা যদি বাড়ায়, আমরা কি পজিটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছিলাম, মনে আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, পজিটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছিলাম। দেখো আগে কিন্তু দুটো এখানে আমি করে রেখেছিলাম, এখানে কিন্তু 3টে পজিটিভ দিয়ে করেছি, কারণ আরও স্টার্ট স্টেজে আরও বাড়িয়েছি পজিটিভ পোটেনশিয়াল, ঠিক আছে। এবার তাহলে কি, আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় অ্যানোদের ধনাত্মকতা বাড়ানোর সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়তে থাকে, কিন্তু এমন এক বিভব আসার পরে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বাধিক হয়, এবং বিভব বাড়ালেও তড়িৎ প্রবাহ মাত্রা আর বাড়ে না। ওই সর্বাধিক তড়িৎ প্রবাহকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ, ঠিক আছে। তাহলে ওর পরে বাড়ে না, মানে কি হচ্ছে, আমরা যদি গ্রাফ মতো যদি এখানে করার চেষ্টা করি, মানে প্রথমে কি হচ্ছে না, বাড়ছে 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 বাড়ছে, আর বাড়ছে না, এই ফিক্সড হয়ে গেছে। এইদিকে যদি কারেন্ট হয়, এই পয়েন্টে ফিক্সড হয়ে আছে, দেখো। তাহলে প্রথমে কি, একটা বাড়ছে আবার বাড়ছে এরকম করতে করতে একটা টাইমে পুরো ফিক্সড হয়ে আছে, এর থেকে বেশি আর কারেন্ট পাওয়া যাবে না। এই প্রবাহটাকে বলা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ। এবার এরপরে আমরা যদি দেখি, কি দেখছি, এরপরে ওই যে সেট আপটা ছিল, এইদিকে কী ছিল, নেগেটিভ ছিল, আর এইদিকে কি সেট আপে কী ছিল, পজিটিভ ছিল। কিন্তু এবার কি করেছি দেখো, আমরা কিন্তু এই ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে এবার কি রেখেছি, আরও নেগেটিভ করেছি। মানে ক্যাথোড কিন্তু নেগেটিভ ছিল, নেগেটিভ থাকবে, এর মানে নয় যে ব্যাটারি পোটেনশিয়াল আমি ঘুরিয়ে দিয়েছি, এপারে নেগেটিভ ছিল আর এপারে ব্যাটারি পজিটিভ ছিল, কিন্তু আমরা ঘুরিয়ে দিইনি যে এপারে পজিটিভ করে দিয়েছে এবার নেগেটিভ। ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে নেগেটিভ করে দিয়েছে। তাহলে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে নেগেটিভ করে দিয়েছি, মানে কি, ক্যাথোড যতটা নেগেটিভ তার থেকে অ্যানোড আরও বেশি নেগেটিভ হয়ে গেছে, মানে ঋণাত্মক হয়ে গেছে, ঠিক আছে। তাই এইটা ক্যাথোড যদি না নেগেটিভ রাখে, তাহলে ওখান থেকে ইলেকট্রন কীভাবে বেরোবে, নেগেটিভ হচ্ছে তো ইলেকট্রনেরই সোর্স হয় অ্যাকচুয়ালি, নেগেটিভ কোনো সোর্স, ঠিক আছে। আরও নেগেটিভ যদি করে দেওয়া হয়, তখন কি হচ্ছে, দেখো তোমার প্রথমে ফিগারটা একবার দেখিয়ে দিই, কোনটা ওটা পজিটিভ রেখেছিলাম কি নেগেটিভ, তোমার একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো এই লাস্ট ফিগারটা দেখেও বোঝা যাচ্ছে, দেখো এখানে নেগেটিভ ছিল এটা ক্যাথোড, আর এটা কি পজিটিভ ছিল, কিন্তু এবার আমরা কমিউটেটারের সাহায্যে এটাকে চেঞ্জ করে ওটাকে ক্যাথোডের থেকে বেশি, ক্যাথোডে যতটা নেগেটিভ ছিল তার থেকে অ্যানোডকে আরও বেশি নেগেটিভ করে দিয়েছি। এর প্রভাবে কি হচ্ছে দেখো, এবার যখন ক্যাথোডের সাহায্যে, কমিউটেটরের সাহায্যে অ্যানোডকে ঋণাত্মক বিভবকে দেওয়া হয়, তখন কি হচ্ছে, ক্যাথোড থেকে নিঃসৃত ইলেকট্রন বিকর্ষিত হয়। কেন, কারণ ইলেকট্রন নেগেটিভ আয়নকে কী করবে, বিকর্ষণ করবে, তার বিকর্ষিত হয়, এবং নিঃসরণের মান খুব কম হতে শুরু করে। তাহলে ইলেকট্রন নিঃসরণ কি মান কম হতে শুরু করে,
যেহেতু নেগেটিভ আধান থেকে নেগেটিভ আধান কী হচ্ছে, বিকশিত হয়ে ফিরে যাচ্ছে সেই পয়েন্ট, আর বেরোতে দিচ্ছে না ইলেকট্রনকে, যে ইলেকট্রন আর বেরোতে পারবে না। অ্যাট্রাকশান হচ্ছিল তখন ইলেকট্রন বের করে অ্যাকসেপ্ট করে নিচ্ছিল, তাই বেরোতে পারছিল। এখানে যত লাইট এসে পড়ছে কিন্তু আর বেরোতে পারছে না অতটা, কিন্তু বেরোচ্ছে অল্প অল্প এখন অবস্থায়। তাহলে কি, যত কম নাম্বার অফ ইলেকট্রন বেরোচ্ছে তাহলে কি হচ্ছে, ইলেকট্রনে প্রবাহ কম হচ্ছে আর কারেন্টও খুব আস্তে আস্তে কমতে শুরু করছে। তাহলে কি, তড়িৎ প্রবাহ কম হচ্ছে, কারণ কি ইলেকট্রনের গতি। এবার কি হচ্ছে, আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম এইচ মিউ যে পুরো শক্তিটা রয়েছে তার একটা পার্ট কি হচ্ছে, ইলেকট্রন বের করতে সাহায্য করছে, আর একটা পার্ট কী করছে, ইলেকট্রনে কী বাড়াচ্ছে, গতি শক্তি বা কাইনেটিক এনার্জি ইলেকট্রনকে বাড়িয়ে দিচ্ছে। তাই ইলেকট্রন বার হতে হয়তো একটা দুটো ইলেকট্রন যেগুলো এখানে নেগেটিভ বিভব দেওয়ার পরেও বার হচ্ছে, সেইগুলো কিন্তু কিছু কিছুভাবে এই অ্যানোডে এসে পৌঁছাচ্ছে। কীভাবে পৌঁছাচ্ছে, এই যে লাইট বা ফোটন কণা এসে পড়লো, সে যে ইলেকট্রনকে বার করছে, কিন্তু নেগেটিভ বিভব দ্বারা বিকশিত হওয়ার পরেও ইলেকট্রনের যে গতিশক্তি দিয়ে ইলেকট্রনগুলো এই অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য কম প্রবাহ পাচ্ছে। কিন্তু এই কম প্রবাহ পাওয়ার পরেও কিন্তু একটা সময় কি হবে, একটা সময় হবে যে ইলেকট্রনের গতিশক্তি পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে ওপারে যাওয়ার জন্য, কিন্তু ইলেকট্রন যেতে পারছে না, পুরোটাই ওয়ার্ক ডান করে দিচ্ছে, ওপারে যাওয়ার জন্য চেষ্টা করছে। মানে কি, ইলেকট্রন এখানে ছিল, ইলেকট্রন কী করছে, এপারে যাওয়ার কিন্তু চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু ইলেকট্রন আর যেতে পারছে না। কী করছে, নেগেটিভ বিভব এতটাই বেড়ে যাচ্ছে যে ওই ইলেকট্রনকে আর ওপারে পৌঁছাতে দিচ্ছে না। পুরো তাদের যে কাইনেটিক এনার্জি ছিল ½ সেটা পুরোটাই এখান থেকে ওয়ার্কডাউন করে যাওয়ার জন্য খরচা হয়ে যাচ্ছে, কিন্তু এখানেই রয়ে গেছে, আর যেতে পারছে না। একটা দুটো করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না। মানে এমন একটা বিভব চলে আসে তখন পুরোপুরি কী হচ্ছে, সেই বিভবে কারেন্ট পুরো জিরো হয়ে যাচ্ছে, মানে পুরো আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে তড়িৎ প্রবাহ সেটা আর হচ্ছে না, পুরোপুরি কী হয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন নিঃসরণও হচ্ছে না, ইলেকট্রনে কাইনেটিক এনার্জি দিয়ে যেটা যাওয়ার চেষ্টা করছিল সেটাও যেতে পারছে না। তাহলে তড়িৎ প্রবাহ পুরোপুরি কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে তার গতিশক্তি কোথায় গেল, যে ইলেকট্রন নিঃসৃত হলো সেই গতিশক্তি কোথায় গেল, গতিশক্তি পুরোপুরি এখানে ঋণাত্মক বিভব এখানে অ্যাপ্লাই হচ্ছে তার এগেনস্টে কাজ করতে চলে গেল। তাহলে তার এগেনস্টে কাজ করা মানে কি, অ্যাকচুয়ালি লড়াই করে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেতে পারছে না, ওই লড়াইয়ের বিরুদ্ধে সে হেরে গেছে, কিন্তু তার শক্তিটা পুরোপুরি লস হয়ে গেছে, সে এখানেই পড়ে আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কারেন্ট ফ্লো করতে পারছে না, তাই কি হলো, জিরো হয়ে গেল। ঠিক আছে, এইদিকে ইলেকট্রন ফ্লো করছিল আর এখানে কারেন্ট আমি দিয়েছি যে জিরো, ইলেকট্রনগুলো এপারে ফিরে যাচ্ছে, তাই অ্যারোটা এইদিকে দেওয়া আছে। তাহলে কি হলো, আরও বেশি নেগেটিভ পোটেন্সিয়াল দিলে ঋণাত্মক বিভব অ্যানোডকে দিলে কি হচ্ছে, কারেন্ট একসময় জিরো হয়ে যাচ্ছে, প্রবাহ বন্ধ হয়ে যায়, আর ইলেকট্রনের গতিশক্তি দিয়ে কার্য করার পরেও ইলেকট্রন পৌঁছাতে পারে না, কারণ তার এগেনস্টে গতিশক্তিগুলো কার্যেই কী হচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। এবার ঋণাত্মক বিভব বেড়ে যায়, তাহলে এই যে ঋণাত্মক বিভবের কারণে এই যে ইলেকট্রনের প্রবাহ পুরোপুরি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন তাকে নির্বৃত্তের বিভব বলে। আরও যদি আমরা নেগেটিভ পোটেনশিয়াল দিই কিন্তু সেই কারেন্ট জিরো থাকবে। তাহলে কমপক্ষে যে মিনিমাম নেগেটিভ বিভবের ফলে আমাদের কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে, তার থেকে আরও নেগেটিভ, ধরো -2 বললে আমাদের কারেন্ট জিরো হয়ে যাচ্ছে, আমরা যদি -5 বললি তাও কারেন্ট জিরো হবে। তাহলে মিনিমাম যে বিভবে আমাদের এই যে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে কারেন্ট প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই প্রবাহ সেটাকে বলা হচ্ছে নির্বৃত্ত বিভব। চলো নির্বৃত্ত বিভবে আমরা ডেফিনেশান বা সংজ্ঞাটা ভালো করে জেনে নিই। অ্যানোডকে ক্যাথোডের তুলনায় ধনাত্মক বিভব বাড়তে থাকলে এমন এক সময় যে নিম্নতম আর ক্যাথোড থেকে কোনো ইলেকট্রন নিঃসরণ হয় না। মানে কি বলছে, যে অ্যানোড থেকে ক্যাথোডের তুলনায় ঋণাত্মক বিভবে রাখছে, ঋণাত্মক বিভবটা কি বাড়তে থাকলে এমন এক সময় যে ন্যূনতম বিভবে আর ক্যাথোড থেকে কি ইলেকট্রন নিঃসরণ হয় না। মানে কি, অর্থাৎ তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যায়, ইলেকট্রন নিঃসরণ না হলে কারেন্ট কীভাবে ফ্লো করবে না, তাহলে কি কারেন্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহ I=0 হয়ে যায়। ওই যে ন্যূনতম ধনাত্মক বিভবকে বলা হচ্ছে নির্বৃত্ত বিভব। এখানে একটু নিম্নতমতা পড়েনি, তোমরা একটু লিখে নিও, এখানে একটু বাই মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এই ন্যূনতম বিভবকে বলা হচ্ছে নির্বৃত্তি বিভব। এবং এই বিভবের থেকে আরও যত নেগেটিভ মানে আরও ঋণাত্মক আধানের বিভবে যদি আমরা অ্যানোডকে দিয়ে যাই, যদি -2 থেকে একটু আগে বললাম -5ও যদি করি, তাহলে সেই কারেন্ট হবে না। তাহলে কি, যে ন্যূনতম বিভবটা হচ্ছে সেটা নির্বৃত্তি বিভব, এর থেকে বেশি বিভব বাড়ালেও, নেগেটিভ বিভব বাড়ালেও সেই একই জিনিস আমরা দেখতে পাবো, কোনো কারেন্ট ফ্লো করবে না।
ঠিক আছে, তাহলে নির্বৃতি বিভব কী সেটা তোমরা বুঝতে পারলে, যে ন্যূনতম বিভবে অ্যানোড ও ক্যাথোডের ঋণাত্মকতা বাড়াতে থাকে, যে ন্যূনতম বিভবে ইলেকট্রন নিঃসরণ আর হয় না, মানে কারেন্ট প্রবাহ 0 হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে নির্বৃতি বিভব, বা ইংলিশে যেটা বলে স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, এই স্টপিং পোটেনশিয়ালে কি হয়, ইলেকট্রনের গতিশক্তি কার্য করতেই শেষ হয়ে যায়। মানে এই একটা ইলেকট্রন এই দিকে অ্যানোড আছে, অ্যানোডের দিকে যেতে চাইছে, কিন্তু এখানে যে ইলেকট্রিক ফিল্ড বা আমরা পোটেনশিয়াল বা ভোল্টেজ দিয়েছি, সরি এখানে নেগেটিভ ভোল্টেজ দিয়েছি, একটা ইলেকট্রন এখানে আছে এইদিকে অ্যানোডের দিকে যেতে চাইছে, কিন্তু অ্যানোড এত নেগেটিভ হয়ে গেছে, ইলেকট্রন এপারে তার গতিশক্তি কোথা থেকে পেলো, গতিশক্তি পেলে হচ্ছে ফোটন কণার কাছ থেকে, সেই গতিশক্তি দিয়ে এপারে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরো গতিশক্তিটা ব্যর্থ হয়ে যাচ্ছে, মানে ব্যয় হয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রিক ফিল্ড, মানে এখানে ভোল্টেজ অ্যাকচুয়ালি কাজ করছে, নেগেটিভ ভোল্টেজ, সেই ভোল্টেজের বিরুদ্ধে কার্য করতে কাজ চলে যাচ্ছে, কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে এখানে কার্য করতে, তাই এপারে আর এগোতে পারছে না এক সময়, তাই কারেন্ট তো 0 হয়ে গেল, আর ইলেকট্রন এগোতে না পারলে কারেন্ট তো ইলেকট্রন ফ্লো হবে না, কারেন্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি কাইনেটিক এনার্জিটা কী হয়ে যাচ্ছে, ইলেকট্রনের গতিশক্তি কার্য বা ওয়ার্ক ডান করতে শেষ হয়ে যায়, তাই আর এই সামনের দিকে এগোতে আর পারে না, তাই কারেন্ট ফ্লো হয় না। এই কাইনেটিক এনার্জিটা কী হবে, কাইনেটিক এনার্জি হাফ এম স্কয়ার আমরা জানি, সেটা কী হবে, সেটা কি কার্যের সঙ্গে সমান হবে, সেই কার্যটা কি ডব্লু কী হচ্ছে ওয়ার্ক ডান বা কার্য, তার সঙ্গে সমান হবে। এবং কোনো আধানকে যদি ভি বিভবে রাখলে তার কার্য কত হয়, একটা ভি পোটেনশিয়ালে যদি কোনো চার্জ বা আধানকে রাখলে তার কার্য হয় কিউ, মানে সেই আধানটা তার সঙ্গে যে ভোল্টেজে রাখছে সেই ভোল্টেজের গুণফল, আধান ইন্টু বিভব, সেটাই হয় কার্য। তাহলে এখানে কি ভোল্টেজে আধানটা আমরা রেখেছি, এখানে আধান বলতে কি ইলেকট্রনকে বোঝাচ্ছে, আর এখানে যে ভোল্টেজটাতে এখানে ওয়ার্ক ডান করছে ইলেকট্রন, সেটা কি কোন ভোল্টেজ, এখানে কি স্টপিং পোটেনশিয়ালে যে ভোল্টেজ ভি এসেই কিন্তু ও ওয়ার্ক ডান করছে। তাহলে অ্যাকচুয়ালি কি এখানে যদি আমরা বসাই, তাহলে এখানে ভি এর জায়গায় ভি এস আর কিউর জায়গায় ই বসালাম, তাহলে ডব্লিউ ইকুয়াস টু কী হচ্ছে, ওয়ার্ক ডান করছে ইলেকট্রনে কি ই ইন্টু ভি এস। এই যে ওয়ার্ক ডানের মান সেটা কি হবে, সেই ওয়ার্ক ডান করতে তোর খরচা হয়ে যাচ্ছে, সেই ওয়ার্ক ডানের মান আমরা কি ওর কাইনেটিক এনার্জি দিয়ে সেটা ওয়ার্ক ডানের সমান হচ্ছে, যেহেতু কাইনেটিক এনার্জি পুরোটাই ওয়ার্ক ডানের খরচা হচ্ছে, তাই কাইনেটিক এনার্জি ইকুয়াস টু আমরা ডব্লিউ লিখেছিলাম। আর এমনি নর্মালি ডব্লিউ কী হয়, সেই চার্জ ইন্টু তার পোটেনশিয়াল মানে ভোল্টেজ, তাহলে আমরা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান লিখতে পারি, এবং তারপরে কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি মান হাফ এম বি স্কোয়ার, এবং ওয়ার্ক ডানের মান কি হলো এখান থেকে ই ইন্টু ভি এস। তাহলে এখানে পোটেনশিয়াল এবং আধান দিয়ে, তাহলে এখানে কি হলো স্টপিং পোটেনশিয়াল এবং ভোল্টেজ দিয়ে একটা আমরা ইকুয়েশন পেয়ে গেল। এখান থেকে স্টপিং আমরা যদি ইলেকট্রনের মাস, ইলেকট্রনের গতিবেগ, এটা ভি হচ্ছে গতিবেগ, ইলেকট্রনের আধান আমরা আমাদের কাছে রয়েছে এমনি, এইগুলোর মান জানা থাকে, তাহলে স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু আমরা সহজেই ক্যালকুলেট করতে পারবো। এখান থেকে প্রবলেমও দেয়, আমরা পরবর্তীকালে প্রবলেমও সলভ করবো। চলো তাহলে এবার কি দেখায়, এবার তাহলে একটু গ্রাফ বা লেগচিত্র দেখে নিই। আশা করি তোমরা সব কিছু এই স্টপিং পোটেনশিয়াল থেকে শুরু করে স্যাচুরেশন কারেন্ট মানে সম্পৃক্ত প্রবাহ, নির্বৃতি বিভব, আলোক যে তড়িৎক্রিয়া প্রথমেই বললাম, তারপরে লেনারদের পরীক্ষা, সবগুলো আস্তে আস্তে বুঝতে পেরেছো। এবং আমরা এই যে লেখচিত্রটা দেখবো, চলো তাহলে লেখচিত্রটা দেখছি। কী হচ্ছে, প্রথম লেখচিত্র হচ্ছে বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহ। বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহের সঙ্গে এখানে কী রয়েছে, আলোক ইন্টেন্সিটি মানে তীব্রতা কখন বাড়বে, আমরা কোনো আলোর যখন অনেক বেশি আলো কখন দেখি, যখন আলোর তীব্রতা বেড়ে যায়। কখন আলোর তীব্রতা বেড়ে যায়, যখন বেশি নাম্বার অফ আলোর মধ্যে কি থাকবে, কণাগুলো বেশি থাকবে, মানে কি ফোটন কণা যত বেশি থাকবে তত কী হবে, এখানে যদি 4টে ফোটন কণা থাকে তাহলে আলোর যে পাওয়ার বা যে গ্লেজি ভাবটা সেটা আরও বেশি হবে। যদি কম থাকে তাহলে কি হবে, তাহলে আলোর যে তীব্রতা সেটা কম হবে। সহজেই বুঝতে পারছো। এবার তাহলে আমরা কি বলেছিলাম, আলোর তীব্রতা যদি বাড়ে তাহলে কি হচ্ছে, তাহলে ইলেকট্রনের বেশি সংখ্যক ইলেকট্রন কিন্তু বাড়ানোর চেষ্টা করবে, মানে একটা ধাতব পাতে যত ম্যাক্সিমাম আছে তার থেকে নিশ্চয়ই বেশি বেরোবে না, কিন্তু যদি কম আলোর মানে ফোটন গিয়ে ওখানে আপাতিত, মানে একটা ধাতব পাতের মধ্যে যদি কম ফোটন আপাতিত হয়, তখন যে ইলেকট্রন বেরোবে তার থেকে আরও বেশি যদি আপতিত হয়, আরও বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে, কিন্তু ম্যাক্সিমামের থেকে বেশি আর বেরোবে না। ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন বাড়াবার ক্ষমতা থাকে ততটাই বেরোবে, কিন্তু যদি আমরা একটা ফোটন আপতিত করি তাহলে হয়তো একটাই বেরোলো, উদাহরণ হিসেবে বলছি। যদি 10টা ফোটন আপতিত করি, যদি 5টা থাকে পুরো 5টাই বেরিয়ে যাবে আশা করি, মানে এক্সাম্পলের সাহায্যে আমি বলতে চাইছি, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিটি বাড়ানো মানে কি, ফোটনের সংখ্যা বেড়ে গেল আর তখন বেশি ইলেকট্রন বাড়লো,
ঠিক আছে, তাহলে আমরা তিনটে এখানে কি হয়েছে, এখানে আমরা ভি ইলেকট্রনের গতিবেগ কখন বেশি হবে, যখন কি ফোটনের এনার্জি বেশি হবে, কিন্তু ফোটনের এনার্জি কিন্তু কোনো তীব্রতার ওপর নির্ভর করছে না, বা ইলেকট্রনের গতিশক্তি মানে কি ইলেকট্রনের এনার্জি কী ছিল, ফোটনের এনার্জি কী ছিল, এইচ মিউ কী করছে, ইলেকট্রনকে নিঃসরণ করার জন্য একটা শক্তি ব্যয় করছে যেটা ছিল ওমেগা নট, আর তার সঙ্গে তার গতিশক্তিও দিচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এই যে গতিশক্তি দিচ্ছে, সেই গতিশক্তি কোথা থেকে পাচ্ছে, যত বেশি ফোটনের এনার্জি হবে তত বেশি গতিশক্তি ইলেকট্রন লাভ করবে, মানে ইলেকট্রনের গতিশক্তির মধ্যে কি থাকে, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, এমটা সবসময় ফিক্স, তাহলে কোনটা চেঞ্জ হয়, ভি স্কোয়ার, তাহলে গতিটা যত বাড়বে তত বেশি গতিশক্তি পাবে, তাহলে গতিটা কোথা থেকে পাবে, যত ফোটনের এনার্জি যত বেশি বাড়বে তত ও বেশি গতিশক্তি লাভ করবে, আর যে গতিশক্তি যত বেশি লাভ করবে তাহলে তত স্পিডে চলবে, তাহলে কি, যদি আমরা সেম ফ্রিকোয়েন্সি রাখি তাহলে কি হবে, গতিশক্তি সেম থাকবে আশা করি, কারণ তো আবার যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মানে এনার্জি আরও ফোটনে বাড়িয়ে দিই তাহলে গতিশক্তি আরও বেড়ে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যত বাড়াবো তত ইলেকট্রনের গতিশক্তি বাড়তে থাকবে। এখানে আমরা কি রেখেছি, প্রথম গ্রাফে আমরা রেখেছি যে ভি, এখানে ভি মানে গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি সবার সমান, মানে কি ইউজ করা হয়েছে, একটাই এনার্জিযুক্ত বা কম্পাঙ্কযুক্ত ফোটন ইউজ করা হয়েছে, একই কম্পাঙ্কযুক্ত ফোটন এখানে ইউজ করা হয়েছে, এবং কিন্তু সেই ফোটনগুলো যে আলোটা ইউজ করা হয়েছে তার কম্পাঙ্ক একই, কিন্তু ইন্টেন্সিটি কখনো 10টা ফোটন ইউজ করা হয়েছে, কখনো 20টা, কখনো 10টা, কখনো 5টা, কখনো 3টে, আর যত বেশি নাম্বার অফ ফোটন হবে তত কি তার তীব্রতা বাড়বে, আর যত কম হবে তত তীব্রতা কমবে। তা প্রথম এখানে বলা হয়েছে যে I1 মানে প্রথম ইন্টেন্সিটিটা সব থেকে বড়, I2 আরও ওর থেকে ছোটো, I3 হচ্ছে আরও ছোটো, ঠিক আছে। এবার গতিশক্তি বা একই ফ্রিকোয়েন্সি ইউজ করার কারণে এদের গতিশক্তি সমান হয়েছে, ঠিক আছে। আর গতিশক্তি সমান হওয়ার কারণে এখানে গ্রাফটা গিয়ে এখানে স্টপিং পোটেনশিয়াল হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে নর্মাল বিভব বা ত্বরণ বিভব, এটা মন্দন, মানে আস্তে আস্তে কমতে থাকছিল কারেন্ট, সেই জন্য এইদিকে মন্দন বিভব, যে বিভবে এগেনস্টে কারেন্টটা কমতে থাকছে তাই এটা মন্দন বিভব, আর এইদিকে হচ্ছে যে বিভাগের জন্য কারেন্ট বাড়ছিল গিয়ে ম্যাক্সিমাম একটা পয়েন্টে স্যাচুরেট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবার তাহলে কি একই ফ্রিকোয়েন্সি লাইট ইউজ করার জন্য বা ফোটন ইউজ করার জন্য একই ভেলোসিটি রয়েছে বা গতিবেগ রয়েছে, এবং সেই জন্য স্টপিং পোটেনশিয়ালও কী হলো, একটাই সেমই রয়েছে, ঠিক আছে। কারণ স্টপিং পোটেনশিয়াল কখন বেশি হবে, ভিএস এর এগেনস্টে যত বেশি কার্য করতে পারবে, মানে হাফ এম বি স্কোয়ার আরও যদি বেশি হয় তখন কি হবে, হাফ এম বি স্কোয়ার মানে কি, গতিশক্তি যত বেশি হবে স্টপিং পোটেনশিয়াল এগেনস্টে আরও বেশি ওয়ার্ক ডান করার চেষ্টা করবে, আরও বেশি অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কি যদি ভেলোসিটি সবার সেম থাকে তাহলে কি হবে, প্রত্যেকটা তো তাহলে কি গতিশক্তি সেমই থাকবে, আর তাহলে আর অতটা এগেনস্টে কার্য করার ক্ষমতা থাকবে না, একজন যেটা করবে 2 নম্বরও সেটা করবে, 3 নম্বরও সেটা করবে, তাহলে প্রত্যেকটা স্টপিং পোটেনশিয়াল সেম হবে। দেখো স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্ত বিভব পুরো একই ফ্রিকোয়েন্সি যুক্ত লাইটের ক্ষেত্রে সেমই রয়েছে, কিন্তু তাদের ইন্টেন্সিটি ডিফারেন্ট, I1 মানে বেশি রয়েছে, I2 মানে একটু কম, তার থেকে আরও কম, মানে ইন্টেন্সিটি বা আলোর তীব্রতার ওপর কোনো ডিপেন্ড করছে না, কি ডিপেন্ড করছে না, নির্বৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ড করছে না, নির্ভর করছে না, কার ওপর নির্ভর করছে আলোর যে এনার্জি, তার মধ্যে মেনলি আলোর যে কম্পাঙ্কের ওপর ডিপেন্ড করছে, কম্পাঙ্ক সেম রয়েছে তাই প্রত্যেকটা আলোর ইন্টেন্সিটি বাড়িয়ে ফেলেছে, প্রথমে একটা বেশি দিয়েছে, তারপরে একটু কম দিয়েছে, তবুও কোনো লক্ষ্য পাওয়া যাচ্ছে না, কোনো মানে স্টপিং পোটেনশিয়ালে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ইলেকট্রনের গতিবেগেরও চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাই কি হচ্ছে এখানে, হচ্ছে এইচ মিউ যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা কোনো চেঞ্জ হয়নি, তাই তাদের স্টপিং পোটেনশিয়াল সবার সেম রয়েছে, যত নাম্বার অফ তীব্রতা বেশি দিলেও তাদের কোনো ইন্টেন্সিটি বেশি দিলেও তাদের মধ্যে কোনো স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইন্টেন্সিটি কার উপর চেঞ্জ হচ্ছে, এখানে দেখো কারেন্ট, এইদিকে হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, উপরের দিকে ওয়াই অ্যাক্সিসে সে আয়ের চেঞ্জ হচ্ছে, যত বেশি ইন্টেন্সিটি দেওয়া হচ্ছে তত বেশি সংখ্যক ইলেকট্রন ফ্লো করছে, আর তত বেশি সংখ্যক কারেন্ট আমাদের পাওয়া যাচ্ছে। দেখো প্রথম গ্রাফে কি হয়েছে, কারেন্টের পরিমাণ বেশি, কারেন্টের পিকটা অনেকটা উপরে উঠেছে এই পয়েন্টে,
সেকেন্ডে স্যাচুরেশন কারেন্টের পিকটা আরেকটু নিচে, থার্ডে আরেকটু নিচে, কারণ যত বেশি তীব্রতাযুক্ত দেবে তত বেশি ফোটন এসে আপতিত হচ্ছে, তত বেশি সংখ্যক ইলেকট্রনকে নিঃসরণ করাচ্ছে। কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের ওপর যে ভেলোসিটি রয়েছে সেটা কিন্তু সেম রয়েছে। ইলেকট্রন যত বেশি নিঃসরণ করাক না, কিন্তু তার উপর ভেলোসিটিটা কিন্তু সেম থাকছে। এই কারণেই সেই জন্যে ভেলোসিটিটা কার ওপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করছে, এই ফ্রিকোয়েন্সির ওপর। ঠিক আছে। আর এখানে আলোর ইনটেনসিটি বা তীব্রতার কারণেই ইলেকট্রন কখনো বেশি নিশ্চিত হচ্ছে, কখনো কম নিশ্চিত হচ্ছে। এই কারণেই এখানে যে স্যাচুরেশন পয়েন্ট, প্রথম গ্রাফের জন্য স্যাচুরেশন পয়েন্টটা কি হয়েছে, I1-এর জন্য অনেক বেশি কারেন্ট পাওয়া গেছে, যেহেতু বেশি সংখ্যক ফোটন এসে আপাতিত হচ্ছিল। তারপরে কি আর একটু কম সংখ্যক ফোটন আপাতিত হয়েছে, তাই কম ইলেকট্রনে হয়েছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়লে মানে কি কারেন্ট বাড়বে, তাহলে ইলেকট্রন সংখ্যা প্রথমটাই বেশি ছিল তাই কারেন্ট বেড়েছে, তারপর আরেকটু কমেছে তাই কারেন্ট কমেছে, আরেকটু কমেছে মানে ম্যাক্সিমাম কারেন্ট আরেকটু কমেছে। তাহলে এইভাবে এই গ্রাফটা তোমরা দেখতে পারো। এরপর কি দেখব, সেমই গ্রাফ, কিন্তু গ্রাফটা আমরা একটু অন্যরকম। কীরকম, এবার আমরা কি করছি, তার উল্টোটা করছি। ইনটেনসিটিটাকে আমরা কি করছি, সেম রেখেছি, কিন্তু আমরা তিনটে গতিবেগ করেছি, একটা V1, একটা V2, একটা V3। গতিবেগ কখন তিনটে হবে, যখন আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আলো বা ফোটন কণা ইউজ করবো। মানে একটা হচ্ছে μ1 করছি, আর একটা হচ্ছে মিউ, শুধু নর্মালি লিখে দিচ্ছি, এনার্জিটাকে আর পুরোপুরি লিখছি না। তাহলে কি লিখছি, একটা μ1 লিখছি ফ্রিকোয়েন্সি, আর একটা μ2, আর একটা হচ্ছে μ3। তা তিনটে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়েছে। এবার যে ফ্রিকোয়েন্সি μ1টা সব থেকে বড় ফ্রিকোয়েন্সি, মানে ইলেকট্রনের গতিবেগ সব থেকে বেশি হবে। কেন বেশি হবে, কোন সূত্র থেকে, আইনস্টাইন সূত্র থেকে। সেখানে কী ছিল, এইচ মিউ ইকুয়ালস টু কী ছিল, ওমেগা নট প্লাস হাফ mv²। এবার যত বেশি ইলেকট্রনের ফোটনের এনার্জি হবে তত বেশি গতিশক্তি লাভ করবে, কারণ ইলেকট্রনকে নিঃসরণের পরে বাদ বাকি যতটা শক্তি থাকবে সেটা তো পুরোটা তার গতিশক্তি চলে যাবে। আর গতিশক্তি মানে কি, তার মধ্যে v², মানে গতিবেগ থাকবে। সেই গতিবেগটাও বাড়তে শুরু করবে কখন, যখন তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে। ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণেই তার গতিবেগ বাড়বে। তাহলে ফ্রিকোয়েন্সি ইউজ করা হলো যে আলোটা, তার ফ্রিকোয়েন্সি যেটা বেশি, তারপর আর একটা ফ্রিকোয়েন্সি একটু কম, তারপর আর একটা ফ্রিকোয়েন্সি আরও কম। ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি যার বেশি হবে তার ক্ষেত্রে কী হবে, আরও বেশি মোকাবিলা করার ক্ষমতা থাকবে। মানে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে যে গতিবেগটা, যতক্ষণ অবধি গতিবেগের জন্য কার্য করছিল ইলেকট্রনটা, আরও বেশি সময় ধরে কার্য করে এপারে যাওয়ার চেষ্টা করবে অ্যানোডের দিকে, তখন কি হবে, স্টপিং পোটেনশিয়ালে ভোল্টেজটা আরও বাড়াতে হবে। তবেই তো এই কার্যটা করতে কি হবে, ও পুরোটাই কার্যতে ব্যয় হয়ে যাবে, আরও এপারে যেতে পারবে না, আরও বাড়াতে হবে। ঠিক আছে। তাহলে গতিশক্তি যত বেশি হবে তত এপারে বেশি যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। তখন আরও বেশি যদি এখানে পজিটিভ ভোল্টেজ হবে না, যদিও নেগেটিভ ভোল্টেজ হবে, দেখ বলছি, এদিকে অ্যানোড, এখানে আরও নেগেটিভ ভোল্টেজের সংখ্যা বাড়াতে হবে। নইলে যত বেশি গতিশক্তি হবে তত বেশি এপারে যাওয়ার চেষ্টা করবে, আর তখন আরও বেশি ভোল্টেজ আমরা যদি নেগেটিভ বাড়িয়ে দিই, আরও যাওয়া কম হয়ে যাবে, আরও যদি বাড়ে আরও যাওয়া কম হয়ে যাবে। মানে যত বেশি গতিশক্তি যাবে তত বেশি এইদিকে ইলেকট্রন ফ্লো করার চেষ্টা করবে, আর তত বেশি ঋণাত্মক বিভব বেশি দিতে হবে। আর ঋণাত্মক বিভব বেশি দিয়ে আইটাকে জিরো করা মানে কি হচ্ছিল, নির্বৃত্তির বিভব। তাহলে যখন গতিশক্তি বেশি হচ্ছে তখন নির্বৃত্তির বিভবের মানও আরও নেগেটিভ কথা বাড়তে হচ্ছে। তাই দেখো এই V1 বা ভেলোসিটি বা এই যখন আমরা যে ফোটনটা ইউজ করেছিলাম μ1, তার ক্ষেত্রে নির্বৃত্তির বিভব বেশি, কারণ এখানে ফোটনের এনার্জি অনেক বেশি ছিল, কারণ ফ্রিকোয়েন্সি অনেক বেশি। কিন্তু সেকেন্ডটা আরেকটু কম ছিল, μ2 যদি বলি, সেই জন্য তার নির্বৃত্তির বিভব আরেকটু কম। তাও এই পয়েন্টটা এখানে খেয়েছে। আরেকটা পয়েন্ট যেটা আরও কম, সেটা একদম প্রথমে নির্বৃত্তির বিভব। ঠিক আছে। তাহলে ফোটনের এনার্জি যদি বেশি যুক্ত ফোটন আমরা ইউজ করি, তার ক্ষেত্রে নির্বৃত্তির বিভব বা বেশি কম্পাঙ্ক থাকবে। বেশি এনার্জি মানে কি, বেশি কম্পাঙ্ক। বেশি কম্পাঙ্কের ফোটনের ক্ষেত্রে বেশি নির্বৃত্তির বিভব, কম কম্পাঙ্কের ফোটনের ক্ষেত্রে কম নির্বৃত্তির বিভব। কিন্তু প্রত্যেক কটা আলোয় কিন্তু যদি 10টা ফোটন আপাতিত হয়, মানে আলোর তীব্রতা কি, যতগুলো ফোটন এখানে আপাতিত হচ্ছে, তাহলে প্রত্যেকটা কিন্তু সেম ফোটন আপাতিত হচ্ছে। তা সেম ফোটন আপাতিত হচ্ছে মানে কি, সেম, যদি একটা প্লেটের মধ্যে 10টা ইলেকট্রন বার হওয়ার ক্ষমতা থাকবে, তাহলে পুরো 10টাই বার হচ্ছে, 10টাকে বার করার চেষ্টা করছে। তাহলে প্রত্যেক কথায় কারেন্ট কিন্তু সেম রয়েছে।
তাহলে কারেন্ট কিন্তু সেম রয়েছে, কারণ কারেন্ট কার উপর ডিপেন্ড করছে, কতগুলো ইলেকট্রন বার হচ্ছে। আর কতগুলো ইলেকট্রন বার হচ্ছে মানে কি, আলো কতগুলো এসে পড়ছে, মানে আলোর তীব্রতাটা কত, তার উপর ডিপেন্ড করছে। তাই কারেন্ট সবার সেম রয়েছে, কিন্তু যেহেতু বিভিন্ন ফ্রিকোয়েন্সি, মানে কি একটা বেশি ফ্রিকোয়েন্সি লাইট বা কম্পাঙ্কের লাইট ইউজ করছি, তার থেকে আর একটু কম কম্পাঙ্কে, তাই 3 ধরনের কম্পাঙ্কে ইউজ করেছে বলে 3 ধরনের স্টপিং পোটেনশিয়াল হয়েছে। তাই গ্রাফটা এখানে রয়েছে, ঠিক আছে। যেটা বেশি ভেলোসিটি কখন পেলো, বেশি কম্পাঙ্কের আলো, আর একটু কম কম্পাঙ্কের আলো, তা একদম কম, তা আরও সব থেকে কম কম্পাঙ্কের আলো ইউজ করার ফলে 3 ধরনের পোটেনশিয়াল হয়েছে। কেন হয়েছে তোমরা বুঝতে পারো। আর এইদিকে যেমন মন্দন বিভব, মানে যেটা এগেনস্টের যে বিভবটা, যেটা কমাচ্ছে কারেন্টটাকে, আর এটা হচ্ছে ত্বরণ বিভব, যেটা বাড়াচ্ছে কারেন্টটাকে, ঠিক আছে। আশা করি গ্রাফটা বুঝতে পেরেছি। এবার 3 নম্বর গ্রাফ হচ্ছে কম্পাঙ্ক এবং নির্বৃত্ত বিভবের গ্রাফ। তাহলে কম্পাঙ্ক এইদিকে নির্বৃত্ত বিভব, কিন্তু আরেকটা কথা কি, তাহলে হুট করে তো কম্পাঙ্ক বাড়ালে হবে না, কম্পাঙ্কে একটা রেঞ্জ আছে, যে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে একটা রেঞ্জ থাকে, সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। যে কম্পাঙ্কের পর থেকে কি হবে, যত বাড়াতে থাকবে, তাহলে আমরা কি দেখলাম, স্টপিং পোটেনশিয়াল বাড়তে থাকছে। স্টপিং পোটেনশিয়াল বাড়ার কারণটা কি মেন, কারণ হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি যত বেশি, কম্পাঙ্ক বাড়লে কি হবে, ইলেকট্রনের গতিশক্তি বাড়বে, আর ইলেকট্রনের গতিশক্তি বাড়লে কি হবে, তার কি হচ্ছে, স্টপিং পোটেনশিয়ালের জন্য যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেই অ্যাপ্লাই ভোল্টেজটা আর বাড়ালে তবে ইলেকট্রনের গতিশক্তিটা রোখা যাবে, ঠিক আছে। সেই জন্য যত বেশি কম্পাঙ্ক হবে তত বেশি পোটেনশিয়াল, নেগেটিভ পোটেনশিয়াল বা নির্বৃত্ত বিভব আরও বেশি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টের পর থেকে কম্পাঙ্ক বাড়ার পর, সে পার্টিকুলার পয়েন্টটা কি, যে কম্পাঙ্কে ইউজ করলে তবে তো ইলেকট্রন কি নিশ্চিত হবে। এর থেকে কম কম্পাঙ্ক হলে কি হবে, ইলেকট্রনই বের হবে না। তাহলে আমার স্টপিং পোটেনশিয়ালে কোথা থেকে আসছে, সেটা কোনো কথাই আসছে না। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পর থেকে কাজ করবে, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক, সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। যার পর থেকে আসছে যে কম্পাঙ্ক বাড়ালে ইলেকট্রনের মধ্যে গতিশক্তি বেড়ে যাবে, সেটা আইনস্টাইন ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। এবং গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি, নির্বৃত্ত বিভবের পরিমাণ আরও বাড়াতে হবে, কারণ নির্বৃত্ত বিভব কী করে, গতিশক্তি যতক্ষণ থাকবে বেশি, ততক্ষণ নির্বৃত্ত বিভব কী করবে, গতিশক্তিটাকে কমানোর চেষ্টা করবে, আর যত বেশি নির্বৃত্ত বিভব হবে তত বেশি গতিশক্তিকে কমানোর চেষ্টা করবে। তাই আলোর যদি গতিশক্তি বেশি কখন হবে, যখন আলোর এনার্জি যত বেশি হবে, তা আলোর এনার্জি যত বেশি হলো তাহলে গতিবেগ বেশি হবে, আর নির্বৃত্ত বিভবও বেড়ে যাবে। তাই এই গ্রাফটা কি বলে, এই গ্রাফটা বলে যে আলোর কম্পাঙ্ক বা যত বাড়বে তত নির্বৃত্ত বিভবের মান বাড়বে, কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টের পর থেকে, যে পয়েন্টে সূচনা কম্পাঙ্ক বলা হচ্ছে, সেই সূচনা কম্পাঙ্ক হলেই তবে আলো কোনো ধাতুর পৃষ্ঠ থেকে কি হবে, ইলেকট্রন নিঃসরণ হবে, তারপর থেকে তবে ফ্রিকোয়েন্সি। তার আগের যদি কোনো আলোর কম্পাঙ্ক ইউজ করা হয়, তাহলে তাই ধাতু থেকে কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না, কারণ সেই এনার্জিটাই ওখানে মানে ওই ধাতুর ওপরে প্রয়োগই হলো না, তাই ইলেকট্রন কীভাবে নিঃসরণ হবে, বা ওই কম্পাঙ্ক ইউজ করলে তাহলে সেই এনার্জিটা ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন নিঃসরণে কম হয়ে যাচ্ছে, ধরতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে প্রথম গ্রাফ থেকে আমরা পেলাম আলোক তৈরি সম কম্পাঙ্ক ও সম তীব্রতায় ব্যবহৃত করলে। তোমরা প্রথম গ্রাফটা একবার ভালো করে দেখে নিও, এইগুলো তোমরা একটু নোট করে নিও, তাহলে বুঝতে পারবে। বিভিন্ন তীব্রতা আলো ব্যবহৃত করলে নির্বৃত্ত বিভবের মান অপরিবর্তিত থাকে। তাহলে কি হলো, সমকম্পাঙ্ক আলো আমরা ইউজ করছি কিন্তু বিভিন্ন তীব্রতা, তাহলে কি হচ্ছে, নির্বৃত্ত বিভবের মান কিন্তু অপরিবর্তিত থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু বেশি তীব্রতাযুক্ত আলোর ক্ষেত্রে সম্পৃক্ত প্রবাহ, মানে কি কারেন্টের মান তোমরা বললাম, কারেন্টের মান বিভিন্ন তীব্রতার জন্য বিভিন্ন হয়েছে, কারণ বিভিন্ন মানে তীব্রতা কি, ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন কোনোটায় বেশি বার করেছে, কোনোটায় কম, তাহলে ইলেকট্রনের নাম্বার অফ যখন বেশি হয়েছে তখন কারেন্ট বেশি, যখন কম হয়েছে তখন কারেন্ট প্রবাহ কম হয়েছে। তাহলে প্রথম গ্রাফ থেকে এটা পেলাম। আর দ্বিতীয় গ্রাফ থেকে কী পেয়েছি, আলোক তড়িৎ ক্রিয়া বিভিন্ন কম্পাঙ্ক কিন্তু সমতীব্রতা, বিভিন্ন কম্পাঙ্ক ইউজ করেছি কিন্তু সমতীব্রতা আর আলো ব্যবহার করলে কি হয়েছে, নির্বৃত্ত বিভবের মান পরিবর্তিত হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। যেহেতু বিভিন্ন কম্পাঙ্ক, তা বিভিন্নভাবে ইলেকট্রন গতিশক্তি প্রয়োগ হয়েছে, তাই নির্বৃত্ত বিভবের মান বিভিন্ন রকম হয়েছে। মানে কখনো বেশি নির্বৃত্ত বিভবের জন্য ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়েছে, কখনো মানে ঋণাত্মক ভোল্টেজ অ্যাপ্লাই করতে, কখনো আর একটু কম অ্যাপ্লাই করতে হয়েছে, এরকমভাবে আর কি। এর ফলে কি হয়েছে, সবার কিন্তু সম্পৃক্ত প্রবাহ সেম, কারণ সবার মধ্যে ইলেকট্রন কি নিঃসরণের যে মানটা সবার সেম ছিল, কারণ একই ইন্টেন্সিটি ফোটন, মানে একই নাম্বার অফ ফোটন এসে পড়েছে, সেই সম সংখ্যক ইলেকট্রনই নিঃসরণ করেছে প্রতি ক্ষেত্রে, তাই প্রত্যেকের কারেন্ট কিন্তু সম হয়েছে। কারণ কারেন্ট সেম কেন, কারণ কারেন্ট যতগুলো ইলেকট্রন বের হবে সেটাই তো কারেন্ট আমরা নিঃসরণ হবে বা ইলেকট্রন ফ্লো হবে, সেটাই কারেন্ট, তাই কারেন্ট কিন্তু সেম রয়েছে।
তাহলে কি নির্বৃতি বিভবের মান কম্পাঙ্কের ওপর নির্ভর করে, কিন্তু আলোক তীব্রতার ওপর বা ইন্টেন্সিটির ওপর নির্ভর করে না। আর তৃতীয় গ্রাফ থেকে কী পাচ্ছে, আলোর কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে যত বাড়ানো হবে নির্বৃতির বিভব ততই বাড়তে থাকবে। মানে কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের পর থেকে বাড়তে থাকে, সূচনা কম্পাঙ্কে কম হলে কিন্তু কোনো কিছু কাজই হবে না, কারণ ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। তার এর থেকে যত বেশি বাড়তে থাকবে ততই বেশি আমাদের স্টপিং পোটেনশিয়াল বা নির্বৃতির বিভবও পাওয়া যাবে বা অ্যাপ্লাই করতে হবে। তাই বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কী হয়, সূচনা কম্পাঙ্ক বিভিন্ন হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে কোশ্চেন করতে পারো। এবং ঠিক আছে, তাহলে আশা করি পুরোটাই তোমাদের আলোক তড়িৎ ক্রিয়া ক্লিয়ার হয়েছে। আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।